আমি একটা কথা বারবার আগেও বলেছি, এখনো বলেছি, কংগ্রেসের সাথে যদি মমতা বন্দ্যোপাধ্যায় জোটবদ্ধ হয় তাহলে কিন্তু একটা ফর্মিডেবল অপোজিশন ফোর্স তৈরি হবে বাংলায়। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, বিন্দুমাত্র সন্দেহ নেই। কংগ্রেসের একটা বড় জায়গা রয়েছে। কংগ্রেসের একটাই অসুবিধা হচ্ছে গ্রাউন্ড লেভেল ওয়ার্কার কম। কিন্তু সেটা সেই যে কজন আছে তারা যদি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাথে একসাথে জোটবদ্ধ হয়ে লড়ে, একটা বড় জোট করে, আমার মনে হয় সেই জোট খুব শক্তিশালী হবে, সেটা কিন্তু কাজে দেবে। তো সেই জায়গায় কংগ্রেসের সাথে একটা বোঝাপড়া হোক, কংগ্রেসের সাথে একটা জোট হোক। এমনি ইন্ডিয়া জোট আছে, কিন্তু আমার মনে হয় কংগ্রেসের সাথে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যদি একসাথে হতে পারে তাহলে এর থেকে বড় শক্তি আর কিছু হবে না। এবং বিজেপিকে মানে একটা জায়গায় থামাতে, যে গতিতে যাচ্ছে, যে কাজগুলো করে যাচ্ছে, ভালো অপোজিশন থাকলে সেটা অসুবিধা হয়। কংগ্রেসের সাথে থাকলে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে লাভবান হবে, কংগ্রেসেরও লাভবান হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পেয়ে। লাভবান হবে, নিশ্চয়ই হবে। কিন্তু এদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে তাদের যে 21শে জুলাই রয়েছে, তা হোক না, আপেল আখরোট বিলি করবে, করুক না। আপেল ঘড়ি তো আর বিলি করতে পারবে না, আপেল বিক্রি করুক। আর এই লোকগুলোকে কে দেবে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে বা যেসব আছে নামগুলো, একজন তো জনগণ মনটাও ঠিক মতো গাইতে পারেন না, বলতে উচ্চারণ মোবাইল না দেখলে বলতে পারেন না, সেটা তো প্রমাণ 5 বছর আগে আছে, সেও ঢুকে গেছে ওখানে। তো আমার বক্তব্য হচ্ছে এই মুহূর্তে আপনি পশ্চিমবাংলায় বিরোধী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, ঋতব্রত তৃণমূল, কংগ্রেস, সিপিএম, কাদেরকে দেখছেন বেশি স্ট্রং? অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়, এটা নিয়ে সন্দেহ নেই। কিন্তু আবার বলছি, শক্তিশালী আরো হতে গেলে কংগ্রেসের সাথে জোটবদ্ধ হওয়া দরকার। আর আপনি যেটা বলছেন ওই আখরোট আর আপেলদের কথা, তাদের লোকগুলো কারা জোটাবে? বিজেপি জোটাবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি আমি আউটফিট করতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি আমি ছোট করে দেখাতে, লোকগুলোকে বিজেপি। তৃণমূলদের দলে সায়নী ঘোষ আছেন, ফিরহাদ হাকিমরা আছেন। আপনি আবার এই চিলিব্রিটিদের নাম নেন আর আমার বিরক্তটা লাগে। আমার এমনি শরীরে অ্যালার্জি হয় এদের নাম শুনলে। তো এমনি ব্যাপারটা হচ্ছে যে ফিরহাদ হাকিম এখন রিটায়ারমেন্টের জায়গা, ইন দ্য লাস্ট ডেজ অফ হিজ রিটায়ারমেন্ট। খুব শীঘ্রই ওনার অবসর নেওয়া উচিত। বয়স হয়ে গেছে, অনেকদিন খেটেছেন, লড়েছেন, টিভিতে ছবি দেখিয়েছেন, তারপর টাকা নেওয়ার ছবিও তো আছে, অনেক কিছু করেছেন, বড় বড় পুজো। আমার মনে হয় ওনার পুজো টুজো নিয়ে থাকাটা ভালো। তারপর উনি উর্দু ভাষাকে আরো বড় করার চেষ্টা করেছেন, অনেক কিছু করেছেন। উনি মৌলভীর কাজও করেছেন, উনি পূজারীরও কাজ করেছেন, উনি মেয়রেরও কাজ করেছেন, এতগুলো কাজ করেছেন, এতগুলো মন্ত্রিত্ব সামলেছেন। এখন তো একটা সময় আছে সবারই মানে রিটায়ারমেন্ট নেওয়ার। ওনার জামাই তো হুমায়ুন কবিরের দলের নেতা। জামাই যেতে পারে, জামাই এখন পছন্দ, হুমায়ুনকে পছন্দ হয়েছে, হুমায়ুনের মুখটা পছন্দ হয়েছে, হুমায়ুনকে দেখতে ভালো মনে হয়েছে, হুমায়ুন মানুষটা ভালো মনে হয়েছে, গেছেন, যাক না, যেখানে খুশি যাক। সেটা দেশে কি আগামীতে কংগ্রেসের ভবিষ্যৎ দেখছেন? কংগ্রেসের ভবিষ্যৎ নিশ্চয়ই দেখছি আমি, নিশ্চয়ই 2029 দেখছি। কংগ্রেস লিডারশিপ দেবে, স্ট্রং লিডারশিপ আন্ডার রাহুল গান্ধী। ওই কংগ্রেসটা খুব স্ট্রং হবে। অ্যান্ড কেউ জানে না, আজ আমি আছি, কাল আমি নেই রাজনীতিতে। 2029 বিজেপি থাকবে না থাকবে এর কোনো গ্যারান্টি কেউ দিয়েছে? কংগ্রেস যদি শক্তিশালী হয়, সবাইকে নিয়ে চলতে পারে, একটা বিরাট মানে ভূমিকম্প হতে চলেছে। এবং শুধু ভূমিকম্প নয়, তখন বিজেপির পক্ষে সামলানো মুশকিল হবে। রাহুল গান্ধীকে লড়াই চালাতে হবে, প্রিয়াঙ্কা গান্ধীকে লড়াই চালাতে হবে, খার্গেকে লড়াই চালাতে হবে, বিভিন্ন তাদের যে বেণুগোপাল আছে তাকে লড়াই চালাতে হবে, লড়াই সবাইকে মিলে করতে হবে। সাথে যে স্থানীয় দলগুলো আছে যাকে বিজেপি শেষ করতে চাইছে, তারা যদি জোটবদ্ধ হয়, ঐক্যবদ্ধ হয়, 2029 কিন্তু চিত্রটা অন্যরকম হবে। বামপন্থী আইনজীবীদের আদালতের লড়াইকে কিভাবে দেখছেন? হকার উচ্ছেদ সহ বিভিন্ন বিষয় নিয়ে তারা যেভাবে মামলা করে স্টে করাচ্ছে বা কথা বলছে। লড়াইটা এতদিন কেন? 1988-তে রেলের কথাটা আদালত বলেছিল এদেরকে রিহ্যাব করো, পুনর্বাসন করো, সেটা করেনি, বসেছিল। তারপর তৃণমূল 15 বছর কাটলো, তৃণমূলও ঘুমোলো। এখন হঠাৎ গিয়ে কোর্টের সামনে আদালত ছাড়া আর কিছু জায়গা নেই। বামপন্থীদের লড়াই হলেও বামপন্থীদের বিরাট ফ্যাক্টর নয়। বামপন্থীরা মানে যে ফিরে আসার জায়গাটা আর নেই। মানে একটাই, তাহলে অপেক্ষা করতে হবে ডাইনোসর এলে তখন হয়তো ওদেরকে দেখা যাবে, সেটা হতে পারে। কিন্তু শূন্য থেকে তো একটা সিট পেয়েছে। হ্যাঁ, 0 থেকে একটা হয়েছে, 5 বছর লাগে যদি একটা হয়, এরকম প্রতি 5 বছরে 2টো হয়, তাহলে আপনি দেখুন না, মানে আমি তো থাকবো না, তারপর তো হয়তো ডাইনোসর আসবে, বামপন্থীরাও আসবে, এটাও হতে পারে, এটা অসম্ভব কিছু নয়। এই যে তৃণমূলের অনেক নেতাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি ক্ষোভটা বেশি, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সেভাবে অভিযোগ নেই, এটাকে কিভাবে দেখছেন? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দলটা চালিয়েছিলেন সেটাতে অনেকে মেনে নিতে পারেননি। আবার এটাও ঠিক,
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঞ্চিং ব্যাক করাটাও ভুল, কারণ এরকমও আছেন জনগণ মন গাইতে পারেন না, অনেকগুলো মন্ত্রিত্ব সামলেছেন, তখন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বাগড়া দেয়নি, একটুও বাগড়া দেয়নি। তিনিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে বলছেন, এই বলছেন। আমার বক্তব্য হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একা দোষারোপ করাটাও যেরকম অনুচিত, হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও কিছু ভুল আছে, কিছু বাজে লোক, কিছু দুশ্চরিত্র লোক, কিছু চোর ডাকাত জোচ্চোরদের উনি জায়গা করে দিয়েছেন। এরকম জোচ্চোরও আছে যারা কাউন্সিলর 10 বছরে একটা বাড়ি বানিয়ে ফেললো, কাউন্সিলর, তার বাড়ির ভ্যালুয়েশন হচ্ছে 60 কোটি টাকা। কত বড় চোর হতে পারে? দলে মমতা বন্দ্যোপাধ্যায়েরও যেরকম দোষ আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও দোষ আছে কিছু চোর জোচ্চোরকে দেওয়া। কারুর বাড়ি থেকে 70 কোটি টাকা আসছে, 50 কোটি টাকা আসছে, এগুলো কি? কেউ 117 কোটি টাকা নিয়ে পাহাড় কিনে ফেলছে। এই চোর জোচ্চোরদের জায়গাটা দেওয়া উচিত হয়নি। আজকে তৃণমূলের ডোবার কারণ কিন্তু এখানে সাধারণ মানুষ খেপেছিল, কিন্তু এইবার কিন্তু সময় এসছে, মমতা বন্দ্যোপাধ্যায় হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক, এক ঝাঁক যে তরুণ তরুণী এসছে, যুবক যুবতী এসছে, তাদেরকে ঠিক মতো কাজে লাগানো এবং তাদেরকে বলা রাজনীতি করতে এসছো, চুরি করতে আসুনি। সুতরাং মাখনটা খেতে গেলে এরকম চুরি করতে যেতে হবে না, মানুষের সাথে থাকো, মানুষ না তো ছুঁড়ে ফেলে দেবে। আমাদেরকেও ছুঁড়ে ফেলে দিয়েছে, বিজেপিকেও ছুঁড়ে ফেলে দেবে কোনো একটা দিন, আবার তোমাদেরও ছুঁড়ে ফেলে দেবে। সুতরাং একটা দলকে ফিরিয়ে আনতে গেলে সততা দরকার, স্বতঃস্ফূর্ততা দরকার, নৈতিকতা দরকার এবং কমিটমেন্ট দরকার। এই কমিটমেন্টটা যদি থাকে, আমার প্রত্যয়টা যদি থাকে, তাহলে কিন্তু তৃণমূল ফিরবে। কারণ এক ঝাঁক এসছে, এদের কিন্তু দেবারও নেই, নেবারও নেই। আমি আবার বলছি, এরা পরবর্তী প্রজন্ম, যাদেরকে আমি সবসময় মানে স্বাগত জানাবো। কিন্তু একটা কথা হচ্ছে, চোর জোচ্চোরকে বাদ দিতে হবে। শুদ্ধিকরণ তৃণমূলে হয়ে গেছে অনেকটা, কারণ চোর জোচ্চোর এখন চলে গেছে। এই চোর জোচ্চোরগুলোকে সরিয়ে দেওয়াটা ভালো হয়েছে, মানে সমাজের পক্ষে ভালো হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের যে দোষারোপ করা হচ্ছে, সেই দোষটুকু থেকে তাদের এড়িয়ে যাওয়া অসম্ভব, কারণ তারাই কিন্তু প্রার্থী পদ দিয়েছিলেন। সেই প্রার্থী পদটাকে ঠিক মতো না ব্যবহার করে কেউ আপেল নিয়ে খেলেছে, কেউ বালিশ নিয়ে খেলেছে, কেউ চেটেছে, কেউ গিলেছে, কেউ জনগণ মন ভুল গেয়েছে, তারা বেরিয়ে গেছে। সুতরাং আমার বক্তব্য হচ্ছে, এদের পলিটিক্যাল অবিচুয়ারি লেখা হয়ে গেছে। এবার বাকিটা কিভাবে তৃণমূল এগোয়। কিন্তু আবার আমি একটা কথা বলবো, কংগ্রেসের সাথে জোটবদ্ধ করে লড়লে আমার মনে হয় একটা ফর্মিডেবল অপোজিশন ফোর্স তৈরি হবে। এই ফোর্সটা কিন্তু বাংলার রাজনীতির ক্ষেত্রে একটা শুভ লক্ষণ হবে। কল্যাণ ব্যানার্জি খুব নামকরা একজন আইনজীবী, অনেক দিন ধরে রাজনীতি করছেন এবং রাজনৈতিক, বিপদে কিন্তু তিনি ছেড়েও যাননি। একটা কথা খুব স্পষ্ট, কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে তার ধ্যান ধারণা অনেক বেশি অনেকের থেকে। বিপদের সময় যাননি, একেবারে অড আওয়ারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন, সেটা বারবার উনি প্রমাণ করেছেন। এবং আরেকটা বক্তব্য হচ্ছে, উনি পরিষ্কার কথা বলেন, উনি পেটে কোনো কথা রাখেন না, উনি পরিষ্কার বলেন, যেটা কিন্তু আমার মনে হয় অনেক মানুষকে আকৃষ্ট করে। এই জায়গাটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কিন্তু ভালো, উনি রেগে গেলেও পরিষ্কার কথা বলেন, উনি পেছনে কারুকে ছুরি মারেন না, উনি আপেল তৈরি করেন না, উনি আখরোট তৈরি করেন না, উনি বালিশ তৈরি করেন না, উনি কিন্তু ওনার জায়গায় ঠিক আছেন, শিরদাঁড়া সোজা রেখে উনি কিন্তু লড়ে যাচ্ছেন, এটা প্রশংসার দাবি রাখে। এবং উনি কিন্তু মৈত্র লড়াইকেও কিভাবে দেখছেন? নিশ্চয়ই তাকেও প্রশংসা করব, তারা অনেক সময় আলটপকা মন্তব্য করেছেন, কিন্তু আজকে মহুয়া মৈত্র যে কাজটি করেছে, মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, বিভিন্ন নেতারা যারা পাশে আছেন, এবং এক ঝাঁক তরুণ তরুণী, যুবক যুবতী, তারা কিন্তু এই মারও খাচ্ছে, তারা লড়ে যাচ্ছে, লড়াই তারা দেখিয়েছে ময়দানে। যত নতুন প্রজন্ম আসবে, মানুষ কিন্তু আকৃষ্ট হবে। এই তরুণ তরুণীদের কিন্তু কিছু পাওয়ার নেই, দেওয়ার নেই, কিন্তু একটা আছে, তাদের এই প্রত্যয়টা আছে, সাহসটা আছে, যে এই বিপদের সময় তারা কিন্তু পাশ ছেড়ে যায়নি। এদিকে দেখা গেল 3 জন সাংসদ তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন, আবার টিকিটও পেয়ে গেলেন। এই 3 জন সাংসদের জানলা দরজা খুলে দিল? না 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 না, শুধু জানলা দরজা খোলেনি, ঘটনাচক্র হচ্ছে, শ্রমিক বাবু বিজেপির এখন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, উনি সত্যি খুব ডিগনিফাইড ফিগার, শিক্ষিত, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একই সাথে উনি যে বারবার বলছিলেন তৃণমূল থেকে কোনো লোককে আমরা ঢুকতে দেবো না, সেটা কিন্তু উনি রাখতে পারলেন না। ওনার দলের লোকই, শ্রমিকবাবু মাঝে মাঝে একটু শক্তি চট্টোপাধ্যায়ের কথাগুলো আওড়ায় না, আপনারা দেখেন তো। শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতা আছে, অবনী বাড়ি আছো,
তো এবার শমিতবাবুকে ছেড়ে দিয়ে বিজেপি বলছে কি সুস্মিতা বাড়ি আছো, বড়াই তুমি বাড়ি আছো, কি সুকেন্দু বাড়ি আছো, চলে এসো, আমরা ছোট একটা গর্ত করে দিয়েছি, তার মধ্যে থেকে কোনো রকমে ঢুকে চলে এসো, আমরা তোমাদের বিজেপির জন্য। অন্তরেও তো ক্ষোভ তৈরি হয়েছে এটা নিয়ে। খুব স্বাভাবিক হবে, বিজেপির দলের মধ্যে নব বিজেপি, তারপর হচ্ছে পুরনো বিজেপি, এটার মধ্যে একটা রেষারেষি চলবে, লড়াই চলবে। এই যাদেরকে জায়গাটা বিজেপি দিচ্ছে, একটাই হচ্ছে লোকসভায় যাতে কোনো রকমে পাওয়ারটা ধরে রাখতে পারে 2029 অব্দি, কারণ অনেক তাদের দুটো ক্রাচ আছে, তো একটা নীতিশ কুমারের ক্রাচ দিয়েছে, একটা চন্দ্রবাবু দিয়েছে। তো এই ক্রাচটা যদি চলে যায় একটা, তখন ডিপেন্ড করতে হবে এনসিপিআই, এই তারপর এই সব কিছু লোকেদের ওপর। সুতরাং বিজেপি সেটা করছে, রাজ্যসভায় লোকসভায় সব জায়গায় তো লাগবে।